13 তারিখে গোকুল রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে কলকাতা ফিরছে। তবে মা যেমন ভেবেছিলেন দিল্লিতে গরমে খুবই কষ্ট হবে, তা কিন্তু হয়নি। বরং মা বলেছেন যে দুপুরে গরমে হাওয়াটা বাদ দিলে দিল্লির গরমে সেরকম কোনো কষ্টই হয় না। অবশ্য বাবার অফিসের গেস্ট হাউসটাও না খুব সুন্দর। তোমার পুরী বেড়াতে যাওয়ার কথা মনে আছে? হ্যাঁ, আছে। বেশ, সেই খালি বাড়ির কথা মনে আছে, যে বাড়ির উঠোন ভর্তি বালি, আর সেই বালি খুঁড়ে তুমি একটা সোনালি পাড় দেখতে পেয়েছিলে? মানে সেই সোনালি পাড়ের রহস্য। জানো মা, আমার দেরি হয়েছে, তবে একটা আশ্চর্য কাণ্ডও হয়েছে। কিন্তু তুই কি ওকে অশোকদা বলে ডেকেছিস নাকি? তাছাড়া কি আর বলবো, উনি ফ্রেঞ্চ কার্ড খুলতেই তো মনে হলো টিটুদার মতনই বয়স হবে। গোকুল দুটো চেয়ার কার কামরা পেরিয়ে ফার্স্ট ক্লাসের করিডোরে এলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের শোনাবো লেখক সমরেশ বসুর লেখা রাজধানী এক্সপ্রেসে হত্যা রহস্যের দ্বিতীয় পর্ব। তো চলুন দেখে নেওয়া যাক গোকুল আর অশোক মিলে রহস্যের সমাধান করতে পারলো কিনা। ভাবলো অশোকদা কি খেয়ে শুয়ে পড়েছেন। দরজাটা এক পাশে সরে গেল। সামনে দাঁড়িয়ে অচেনা এক ভদ্রলোক। অশোকদার থেকে বয়সটা কিছু বেশি, ফর্সা দোহারা চেহারা, গায়ে সাদা ট্রাউজারের ওপরে সাদার ওপরে কালো ডোরাকাটা শার্ট, মাথায় ছোটখাটো একটা টাক। গোকুলকে দেখে অবাক হয়ে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, ইয়েস, হোয়াট ইউ ওয়ান্ট? গোকুল জবাব দেবার আগে একবার দেখে নিল যে ভিতরে আলো জ্বলছে। অশোকদারই বয়সী প্রায় একজন সাদা লুঙ্গি আর পাঞ্জাবি পরে নিচের সিটে এক পাশে বসে আপন মনে বই পড়ছে। রোগা লম্বা কিন্তু বেশ শক্ত চেহারার লোকটি অশোকদার থেকেও কালো। মাথার চুলও ছোট করে কাটা, গোঁফদাড়ি কিছুই নেই। গোকুল দরজার সামনে ভদ্রলোককে ইংরেজিতে জিজ্ঞাসা করল, এই কামরার আরেকজন যাত্রী কোথায় গেলেন? ভদ্রলোক অবাক চোখে তাকিয়ে ভুরু কুঁচকে ভেতরে আঙুল দেখিয়ে বললেন, তোমার সামনে আর একজন যাত্রী তো বসে আছে, দেখতে পাচ্ছ? তুমি কি ওকে খুঁজছো নাকি? গোকুল ভেতরে একটু মুখ বাড়িয়ে যাত্রীটিকে দেখল। সে নিজের মনে বই পড়েই যাচ্ছে, এদিকে ফিরেও তাকাচ্ছে না। বোধহয় ইংরেজি জানে না, কিন্তু আশ্চর্য ব্যাপার এটা যে অশোকদা গেল কোথায়? সে তো এই কামরাতেই ছিল, আর গোকুলকে খাবার পরে এখানেই একবার আসতে বলেছিল। ও দরজার মাথায় আবার সি অক্ষরটা দেখল। মুখ সরিয়ে নিয়ে সে মাথা নেড়ে বলল, না, আমি এই ভদ্রলোককে তো চিনি না। তাহলে তুমি কোন ভদ্রলোককে খুঁজছো? তার নাম কি? গোকুল প্রায় বলে ফেলতে যাচ্ছিল যে আমি যাকে খুঁজছি তার নাম মিস্টার অশোক ঠাকুর, তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল, কারণ অশোকদা তো ছদ্মবেশে রয়েছে, তার নাম কোনোভাবেই উচ্চারণ করা যাবে না। ও চোখের সামনে বড় মামার বড় ছেলে টুপুদার কথা মনে পড়ে গেল, আর তার ভালো নামটা। ও বলল, আমি ডক্টর বিমল ব্যানার্জিকে খুঁজছি। ভদ্রলোক গোকুলের চোখের দিকে একটু কটকট করে তাকিয়ে বললেন, তুমি তো বেশ ভেবে নামটা বললে, তবে এই কামরায় তো ওই নামে কারো যাবার কথা নয়, আমি লিস্টে দেখেছি। এখন তুমি ভেতরে যাকে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক দক্ষিণ দেশে, লিস্টে আমি নামটা দেখেইছি। তবে তুমি যা নাম বললে সেটা তো একজন বাঙালির নাম। হ্যাঁ স্যার। ভদ্রলোক গোকুলকে একটুও ভাববার সময় না দিয়ে জিজ্ঞেস করলেন, ডক্টর বিমল ব্যানার্জিকে তোমাকে এই কামরায় তার সঙ্গে দেখা করতে বলেছিলেন? ভদ্রলোকের এই জেরা করার ধরনটা গোকুলের মোটেই ভালো লাগলো না। মিথ্যে কথা বলবে না ভেবেও ওকে বলতে হলো, আমার ঠিক মনে নেই, হয়তো আমি ভুলই করেছি।
গোকুল কথা বলার সময় হঠাৎই ওর ভেতরে চোখ পড়ল। বই পড়ায় ব্যস্ত যাত্রীটি ওর দিকেই তাকিয়ে দেখছে আর স্পষ্ট দেখলো যে সে মিটিমিটি হাসছে, এমনকি একটু ঘাড়ও ঝাঁকাল। দরজার সামনে ভদ্রলোক পিছন ফিরে তাকাবার আগেই সে তাড়াতাড়ি বইয়ের দিকে মুখ ফিরিয়ে নিল। গোকুল বুঝতে পারল যে নিশ্চয়ই কিছু একটা গোলমাল হয়েছে। ভিতরে লোকটা কে? সে কি সত্যি হাসলো আর ঘাড় ঝাঁকালো, যেন গোগলকে বোঝাতে চাইলো যে ও ঠিক জবাবই দিয়েছে, নাকি আসলে ভুল দেখল? কিন্তু এরকম ভুল দেখবে কি করে? অশোকদাই বা কোথায় উবে গেল? সে কি অন্য কোনো কামরায় চলে গিয়েছে? ভাবতে ভাবতে গোগল দরজার সামনে ভদ্রলোককে বলল, আচ্ছা আমি আমি যাচ্ছি। ভদ্রলোক যেন নাছোড় বান্দার মতোই জিজ্ঞেস করলেন, যাচ্ছটা কোথায়? আমার মায়ের কাছে। তোমার মা কোথায় আছে? চেয়ার কার কম্পার্টমেন্টে। গোগলের যেদিকে পা বাড়বার কথা সেদিকে না গিয়ে উল্টো দিকে পা বাড়ালো। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ডক্টর বিমল ব্যানার্জি তোমাকে কখন কোথায় বললেন যে তিনি এখানে থাকবেন? গোগলের ইচ্ছে হলো যে তাতে জবাব দেয়, তাতে আপনার কি দরকার, কিন্তু ও ভালোভাবেই বলল, আমাকে ডক্টর বিমল ব্যানার্জি কিছুই বলেননি। আসল গতকাল টেলিফোনে আমার মাকে বলেছিলেন, তাই বোধহয় আমার শুনতে ভুল হয়েছে। তাই হবে হয়তো। অন্য কোনো কামরায় গিয়ে দেখো, আরও তো দুটো ফার্স্ট ক্লাস বগি আছে। বলতে বলতেই দরজাটা উনি বন্ধ করে দিলেন। গোগল লোকটার হাত থেকে ছাড়া পেয়ে একটু স্বস্তি পেল, যদিও ভিতরের অন্য যাত্রীটার বিষয়ে ওর মনটা খচখচ করতেই লাগলো। লোকটা কি সত্যিই দক্ষিণ দেশে, অর্থাৎ মাদ্রাজ বা কেরল ওইসব দিকে? দরজার সামনে ভদ্রলোক যেন সেই রকমই বললেন, কিন্তু গোগল তাহলে লোকটাকে মিটিমিটি হেসে ঘাড় ঝাঁকাতে দেখলো কেন? মনটা সঙ্গে সঙ্গে বেশ অস্বস্তিতে ভরে উঠল। আর নিজেদের কামরার দিকে না গিয়ে অন্য আরও দুটো ফার্স্ট ক্লাস বগি দেখবার জন্য এগোতে গিয়ে অবাক হয়ে দেখল এইটুকু সময়ের মধ্যে করিডোরে আলো কয়েকটা নিভিয়ে দেওয়া হয়েছে। করিডোরটা এখন আর আগের মতো আলোকিত নয়। গোগলের মনে আশা যে কোনো কারণে অশোকদাকে কামরা বদলাতে হয়েছে, সুতরাং অন্য ফার্স্ট ক্লাসে দেখাই যাক। গাড়িও ছুটে চলেছে বেশ জোরে। গোগল রীতিমতো টলছে। একটা ফার্স্ট ক্লাস পেরিয়ে আরেকটাতে পা দিল। দেখলো গার্ডের পোশাক পরা একটি লোক পাশের আসনে বসে চোখ বুজে আছে। গোগল ভেতরে পা দিয়ে দেখলো এই বগির করিডোরও আধো আধো আলো, অন্ধকার মতো। ও মুখ তুলে কামরার দরজার মাথা দেখতে দেখতে এগোলো। এখানেও সি অক্ষর কামরা রয়েছে, তার দরজা খোলা। দুজন ভদ্রলোক সিটে বসে নিজেদের মনে তাস খেলছেন। তারপরে 4 বার্থের কামরার দরজাটাও খোলা। সেখানে কয়েকজন মহিলা পুরুষ এখনো খাচ্ছেন আর নিজেদের মধ্যে গল্প করছেন। গোগল টলতে টলতে শেষ ফার্স্ট ক্লাস বগিটার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এই প্রথম ও দুটো বগির মাঝখানে দাঁড়িয়ে দেখল শেষ ফার্স্ট ক্লাসের বগিটার পর্দা টাঙানো কাচের দরজা বন্ধ, দুপাশে বাথরুমের দরজাও বন্ধ। ভিতরে কেউ আছে কিনা সেটা ঠিক বোঝা যাচ্ছে না। গোগল একটু ভাবলো, তারপরে আস্তে দরজাটা ঠেলতেই দরজাটা খুলে গেল। ভেবেছিল যে গার্ডের পোশাক পরা লোকটা এখানেও থাকবে, কিন্তু দেখলো যে আসন খালি, গার্ডের পোশাক পরা কেউ নেই। এখানেও করিডোরের মাঝখানে একটাই মাত্র আলো জ্বলছে, বাদ বাকি সবই নেভানো। অথচ দরজা বন্ধ কামরাগুলোর মধ্যে লোকজনের কথাবার্তার অস্পষ্ট স্বর শোনা যাচ্ছে। গোগল এগিয়ে গিয়ে এই বগি সি অক্ষরের কামরাটা দেখল। দরজাটা বন্ধ, তবে এই দরজায় ধাক্কা দিতে আরও সাহস হলো না। অশোকদার যে কামরায় থাকার কথা সেখানেই যখন নেই, তখন অন্য কোথাও থাকতে পারে কি? অশোকদার মতো লোকের তো এরকম ভুল হতে পারে না। গোগল তবুও কান পেতে শোনার একটু চেষ্টাও করলো যে ভিতরে কারোর গলা শোনা যায় কিনা, তবে কিছুই সেরকম শুনতে পেল না। দুরন্ত বেগে চলা কেবল
রাজধানী এক্সপ্রেসের ঝমঝম খটখট শব্দ। গোকুল ফিরতে গিয়ে দেখল বগির শেষ দিক থেকে একজন ভদ্রলোক এগিয়ে আসছে। তার মাথায় একটা নেপালি টুপি, গায়ে কালো রঙের গলাবন্ধ লম্বা কোট আর ট্রাউজার পরা। মুখটা রোগা ফর্সা, তবে চোখ দুটো বেশ জলজল করছে। লোকটির দুটো হাতই পকেটে ঢোকানো। গোকুল লোকটির দিক থেকে ফিরে যেদিক থেকে এসেছিল সেদিকে এগিয়ে চলল। কয়েক পা যেতেই আচমকা ওর সামনে লোকটি এসে পড়ল। তার পরনে ধুতি আর পাঞ্জাবি, পায়ে নাগরা আর মাথায় বড় বড় চুল। সে গোকুলের দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে ভয় যেন শিউরে উঠল। তার মুখটা সাদা ফ্যাকাশে দেখাচ্ছে। সে তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে অন্য হাত গোকুলের কাঁধে রেখে বলে উঠল, কৃপা জওহর সিং, মুঝে মত মারো। গোকুল অবাক হয়ে পিছন ফিরে দেখল মাথায় নেপালি টুপি, গায়ে কালো গলাবন্ধ কোট আর জলজলে চোখ লোকটার হাতে একটা রিভলভার চকচক করছে। তার মুখটাও অসম্ভব শক্ত দেখাচ্ছে। সে ঠোঁট নেড়ে কি বলল গোকুল কিছুই বুঝতে পারল না। এ সময় হঠাৎই ওর মনে হলো ওর কাঁধ ধরে যে লোকটা দাঁড়িয়েছে সে যেন ওর প্যান্টের পকেটে কি একটা ঢুকিয়ে দিল। ওটা দেখবার জন্য সামনের লোকটার দিকে মুখও ফেরালো, আর তখনই একটা ফট করে শব্দ। গোকুল দেখলো ওর মাথার ওপরেই লোকটার বাঁ দিকের বুকের কাছে পাঞ্জাবিতে রক্ত ফুটে উঠছে, আর গোকুলের কাঁধ থেকে হাত পিছনে গিয়ে সে একপাশে কাত হয়ে মুখ গুজড়ে পড়ল। গলা দিয়ে সামান্য কটা শব্দ বেরোলো, মুখে যন্ত্রণার ছাপ। গোকুল ভাবতেই পারল না সামান্য একটা ফট শব্দে কি করে গুলি আসতে পারে। রিভলভার ছুঁড়লে নিশ্চয়ই দুম করে শব্দ হবে, লোকজন সব হৈ হৈ করে ছুটে আসবে। তবে তখন আর সেসব ভাববার সময়ও নেই। ও একেবারে দৌড় লাগালো। দুটো ফার্স্ট ক্লাস আর দুটো চেয়ার কার বগি পেরিয়ে ছুটতে ছুটতে নিজেদের কামরায় এসে পড়ল। কোনো দিকে না তাকিয়ে সোজা মায়ের পাশে জানালার ধারে বসে হাঁপাতে থাকলো। আর প্যান্টের পকেটের ওপরে হাত দিয়ে টের পেল যে একটা সিগারেটের প্যাকেটের মতো চৌকো কি যেন রয়েছে। তবে সিগারেটের প্যাকেটের থেকে জিনিসটা ভারী আর শক্ত। ভাগ্যিস এয়ার কন্ডিশন গাড়িতে সারা রাত থাকতে হবে বলে মা ওকে ট্রাউজার পরিয়ে দিয়েছেন। পকেটটা বড় আছে, বাইরে থেকে বিশেষ কিছু বোঝাও যাচ্ছে না। মা অবাক হয়ে গোকুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই কি, তুমি এভাবে ছুটতে ছুটতে কোথা থেকে এলে? অসুখটাকে দেখতে পেলাম না মা। দেখতে পেলি না মানে? উনি চলন্ত গাড়ি থেকে কোথায় যাবেন? নিশ্চয়ই বাথরুমে গেছেন। গোকুল মাথা নেড়ে সবিস্তারে অশোকদার অন্তর্ধানের কথা বলল। এমনকি ও যে আরও দুটো ফার্স্ট ক্লাসে অশোকদাকে খুঁজতে গিয়েছিল তাও বলল। শুধুমাত্র খুনের ঘটনাটা আর ওই পকেটের জিনিসটার কথা বলার সাহস আর ওর হলো না। তাহলে মা ওকে একেবারেই সিট ছেড়ে নড়তে আর দেবেন না। অশোকবাবু হয়তো কোনো কামরার মধ্যে তার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছেন, তাই তুমি দেখতে পাওনি। তবে ওরকম ছুটে এলে কোনো ভয় টয় পেয়েছো নাকি? না না, কিছুই ঘটেনি। তবে কি ভাবছি জানো মা, অশোকদা ছদ্মবেশে রয়েছেন তো, সেই অবস্থায় নিজের কামরা ছেড়ে কোথায় যেতে পারেন? আর ওই ডাক মাথা মোটা গোছের লোকটা না, আমার একটু ভালো লাগেনি ওকে দেখে। তাই তুমি একেবারে এভাবে ছুটতে ছুটতে এলে? তোমার না সব বিষয়ই বাড়াবাড়ি। অশোকবাবু তার নিজের কথা যথেষ্ট ভাবতে পারেন, তোমাকে এত ভাবতে হবে না। দেখছো কামরার কয়েকটা আলো এর মধ্যেই নিভিয়ে দেওয়া হয়েছে, সবাই ঘুমোবার তাল করছে। তুমি ওসব ভাবনা ছেড়ে এবারে ঘুমো, কাল সকালে অশোকদার সঙ্গে দেখা করার অনেক সময় পাবে। গোকুল আর কথা না বাড়িয়ে লক্ষ্মী ছেলের মতো মাথাটা পেছন দিকে এলিয়ে দিল। আসলে কথা বাড়াবার কোনো উপায় ছিল না। কথা বলতে গেলে কি বলে ফেলবে তার তো আবার ঠিক নেই। মাঝখান থেকে মাও অস্থির হয়ে পড়বেন।
অবশ্য গুগলও মনে মনে খুবই অস্থির আর চঞ্চল হয়ে উঠেছে। ওর চোখের সামনে রিভলভার হাতে সেই লোকটার চেহারা ভেসে উঠল। লোকটা যেন তৈরি হয়েই ছিল, যেন জানতো যে সামনে থেকে কেউ আসবে। গুগলকে সে যেন দেখেও দেখতে পাচ্ছিল না। আর অন্য দিক থেকে ধুতি পাঞ্জাবি পরা লোকটা যেন পিছনে কারো কাছ থেকে তাড়া খেয়ে প্রায় দৌড়েই আসছিল। নেপালি টুপি মাথায় লোকটাকে দেখে গুগলের কাঁধে হাত রেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল। ভয় লোকটা শিউরে উঠেছিল। গুগলের স্পষ্ট মনে আছে যে লোকটা বলেছিল, কৃপা জওহর সিং, মুঝে মারো মত। তার মানে লোকটা কৃপা চেয়েছিল আর জওহর সিংকে মারতে বারণ করেছিল। নেপালি টুপি আর গলাবন্ধ লোকটা নাম তাহলে জওহর সিং, কিন্তু রিভলভার গুরুম শব্দ না হয়ে ফট করে শব্দ হয়েছিল। ভাবতে ভাবতে গুগলের মনে বিদ্যুতের চমক খেলে গেল। ও সোজা হয়ে বসল। মনে পড়ে গেল যে দিল্লিতে আসার আগে কলকাতায় একটা ছবিতে দেখেছিল রিভলভারের সাইলেন্সার লাগানো থাকলে গুলি ছোড়ার শব্দটা ওই রকমই শোনা। তার মানে জওহর সিং এর রিভলভারে সাইলেন্সার লাগানো ছিল। ধুতি পাঞ্জাবি পরা লোকটা বুকে গুলি খেয়ে যে নির্ঘাত মরে পড়ে গেল, গুগলের তাতে কোনো সন্দেহ নেই। তবে গুগল এটা বুঝতে পারছি না যে এরা কারা, কি ব্যাপার। অশোকদাই বা তার কামরা থেকে এই চলন্ত গাড়ির মধ্যে অদৃশ্যটা হলো কি করে? সে কি ব্যাপারে কিছু জানে? তবে তাই বা কি করে সম্ভব? অশোকদা যদি এই ঘটনার সঙ্গে জড়িতই থাকবে, তাহলে এরকম খুনটা হয়ে গেল কি করে? কি হলো গুগল, তুমি আবার মাথা তুলে বসলে কেন? পাশ থেকে মা হঠাৎ বলে উঠলেন। গুগল চমকে পাশ ফিরে দেখলো মা ওর দিকেই তাকিয়েছে। মাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। ও একটু হেসে বলল, কই কিছু নয় তো, এমনি। সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তোমার মাথায় এখন অশোকদা ঘুরছে। আমি বলছি তুমি এখন ঘুমো, কাল সকালে তোমার অশোকদার সঙ্গে ঠিক দেখা হবে। মা এই কথা বলে পায়ের কাছে রাখা একটা ছোট ব্যাগ থেকে পাতলা একটা ভাঁজ করা চাদর গুগলের কোলের ওপর রেখে বললেন, যখন শীত করবে এটা গায়ে চাপিয়ে নিও, কেমন? নাও এখন শুয়ে পড়ো। গুগল আবার মাথাটা পেছনে এলিয়ে দিল। মাও তার গায়ের আঁচলটাই আরও একটু ভালো করে জড়িয়ে নিলেন। মাথাটা পিছনে এলিয়ে দিয়ে চোখ বুঝলেন। গুগলও চোখ বুঝল। আর তৎক্ষণাৎ মনে হলো যে পিছন থেকে ওকে যেন কেউ এক নজরে দেখছে। কেন যে ওর এরকম মনে হয় গুগল কখনো কারুকে ঠিক বোঝাতে পারে না। মাথাটা পিছনে এলিয়ে দিয়ে মা চোখ বুঝলেন। গুগলও চোখ বুঝলো। আর তৎক্ষণাৎ মনে হলো পিছন থেকে ওকে কেউ যেন নজরে দেখছে। পিছন থেকে ওকে কেউ যেন এক নজরে দেখছে। কেন এরকম মনে হয় গুগল কারুকে কখনো বোঝাতে পারে না। ও আস্তে আস্তে মাথাটা ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল কামরার শেষ প্রান্তের দরজার কাছে সেই ডাক মাথা দোহারা চেহারার ভদ্রলোক গুগলের দিকেই তাকিয়ে আছেন। ও মুখ ফেরাতেই ভদ্রলোকের সঙ্গেও চোখাচোখি হয়ে গেল। আশ্চর্য, গুগলের মনে হওয়ার সঙ্গে ব্যাপারটা একেবারে মিলেও গেল। গুগল তাড়াতাড়ি মুখটা ফিরিয়ে নিয়ে কয়েক সেকেন্ড পরে আবার মাথা ঘুরিয়ে দেখল ভদ্রলোকও তখন পিছন ফিরে দরজা খুলে বেরিয়ে যাচ্ছেন। এই ভদ্রলোক তো অশোকদার কামরার সেই লোক যে কিনা গুগলকে নানাভাবে জেরা করছিলেন। এই ভদ্রলোকের সঙ্গে নিশ্চয়ই খুনের ব্যাপারে কোনো যোগাযোগ নেই তো, অন্তত গুগল তো ভাবতে পারছে না। অথচ ভদ্রলোক যেভাবে গুগলকে পিছন থেকে দেখছিলেন, মনে হলো যেন উনি ওর ওপরেই নজর রাখছেন। নইলে ফার্স্ট ক্লাস থেকে চেয়ার কার কামরার দরজায় এসে দাঁড়াবেন কেন? আর গুগল ফিরে তাকাতেই চোখাচোখি বা হয়ে যাবে কেন? গুগল কিছুই বুঝতে পারছে না, অথচ ওর মন বলছে রাজধানী এক্সপ্রেসে একটা ভয়ঙ্কর ঘটনা তো কিছু ঘটেছে। তার একটা প্রমাণ তো ও একটু আগেই পেয়েছে, চোখের সামনে খুন, তার সাথে অশোকদার অদৃশ্য হয়ে যাওয়া। ডাকমাথা ভদ্রলোকের কথা অনুযায়ী একজন দক্ষিণ দেশীয় লোকের নাম ওই কামরার লিস্টে ছিল, অর্থাৎ যে লোকটি সাদা লুঙ্গি আর পাঞ্জাবি পরে বই পড়ছিল। সেটাও একটা রহস্য। লোকটার ঠোঁটে মিটি মিটি হাসি আর
একটু ঘাড় ঝাঁকানো। সব ঘটনাগুলো ভাবলে মাথায় জট পাকানো ছাড়া আর কিছুই হচ্ছে না। কিন্তু টাক মাথা ভদ্রলোক এই কামরার দরজায় এসে গুগলকে দেখছিলেনই বা কেন? ভাবতে ভাবতে গুগলের মনে পড়ে গেল পকেটের জিনিসটার কথা। ও একবার মায়ের দিকে দেখল। মা চোখ বন্ধ করে আছেন, ঘুমোচ্ছেন কিনা কিছুই বোঝা যাচ্ছে না। তবুও আস্তে আস্তে ডান দিকের পকেটে হাত ঢোকালো। সিগারেটের প্যাকেটের থেকে একটু বড় ওই প্লাস্টিক বা ওই জাতীয় কিছু তৈরি একটা বাক্স বলে মনে হচ্ছে। গুগল আবার মায়ের দিকে দেখল, সামনে পিছনে আশেপাশে দেখল। ওদিকে কারোরই নজর নেই। ও খুব সাবধানে পকেট থেকে জিনিসটা বের করে ডান হাঁটুর পাশে রেখে মুখ নিচু করে দেখতে থাকলো। লাল চকচকে চৌকো লম্বা একটা টর্চ লাইট, মাথার দিকটা কালো বর্ডার, এক কোণের কাচের ভেতরে টর্চের ছোট বাল্ব দেখা যাচ্ছে। বোতামটা ডান দিকের মাথার কাছে। গুগল এরকম টর্চ লাইট আগেও দেখেছে, কিন্তু এটা এত ভারী কেন? এর ভিতরে তো বড়জোর ছোট ছোট 4টে ব্যাটারি থাকতে পারে, তার জন্য এত ভারী হওয়া তো উচিত না। গুগল আবার মাকে এবং আশেপাশে দেখে টর্চের মুখ নিচের দিকে করে বোতামটা টিপল, তবে টর্চ চলল না। গুগল আস্তে দু একবার ঝাঁকুনিও দিল, আবার বোতাম টিপল, এবারেও জ্বলল না। তাহলে ব্যাটারিগুলো খারাপ নাকি? লোকটা মরবার আগে গুগলের পকেটে এটা ঢুকিয়ে দিয়ে গেল কেন? এমন চোখের পলকে ঢুকিয়ে দিয়েছিল যে সেই নেপালি টুপি মাথায় খুনি লক্ষ্যই করেনি। এমন কি দামি টর্চ লাইট হতে পারে যে খুন হবার আগেই গুগলের পকেটে এটা ঢুকিয়ে দিয়েছিল? গুগল টর্চ লাইটের তলাটা দেখল, একবার ভাবলো যে খুলে দেখবে কিনা। এই সময় গাড়ির স্পিডটা কমে এলো, আর মাইকের নিচু স্বরে ইংরেজিতে শোনা গেল আর 10 মিনিটের মধ্যেই রাজধানী এক্সপ্রেস কানপুরে পৌঁছবে। কানপুরে 5 মিনিট স্টপেজ। গুগল মাকে নড়ে উঠতে দেখেই টর্চ লাইটটা আর পকেটে পড়ার সময় পেল না। পায়ের কাছে রাখা ব্যাগের মধ্যে একটা তোয়ালের নিচে ঢুকিয়ে দিল, দিয়েই আবার মাথা এলিয়ে দিল। মা চোখ মেলে হাতের ঘড়ি দেখলেন। গুগলের দিকে তাকিয়ে বললেন, তুমি এখনো ঘুমোওনি? ঘুম আসছে না মা। রাত্রি 10:30 বেজে গেছে, এবারে ঘুমোবার চেষ্টা করো। গুগলের তখন মাথায় চিন্তা ঢুকেছে, যে লোকটা খুন হয়ে ফার্স্ট ক্লাসের করিডোরে পড়ে আছে তাকে কি কারোর চোখে পড়েনি? পড়লে তো এতক্ষণে গাড়িতে একটা হইচই লেগে যেত। কিন্তু গাড়ি তো নিজের মনেই চলছে, যেন রাজধানী এক্সপ্রেসে কিছুই ঘটেনি। মাইকে ঘোষণা করছে যে গাড়ি কানপুরে দাঁড়াতে যাচ্ছে। গুগলের এই ভাবনার মধ্যে গাড়ি কানপুর স্টেশনে দাঁড়ালো। ও জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে দেখলো প্ল্যাটফর্মটা উল্টো দিকে পড়েছে। ও দেখতে পাচ্ছে কয়েকটা রেল লাইনে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন, আরও দূরে একটা মালগাড়ি আস্তে আস্তে চলছে। দু জায়গায় কয়লা পুড়ছে, আশেপাশে কয়েকটা লোক। গুগল মুখ ফিরে প্ল্যাটফর্মের দিকে দেখতে গেল, আর ওর নজর পড়ে গেল সামনের দরজার দিকে। সেখানে অশোকদা দাঁড়িয়ে ওকেই দেখছে, মুখে সেই ফ্রেঞ্চ কাট। গুগলের দিকে তাকিয়ে হাসতে হাসতে আবার সরে গেলেন। দরজায় দাঁড়াবার উপায় নেই, অনবরত কামরার দরজা দিয়ে লোক যাতায়াত করছে। গুগল মনে মনে বেশ উত্তেজিত আর চঞ্চল হয়ে উঠেছে। অশোকদা, যেমন করে হোক একবার অশোকদার সঙ্গে দেখা করতেই হবে, তাকে তো তাড়াতাড়ি সব বলা দরকার। ও মায়ের দিকে একবার দেখল। মা বাঁ দিকে মুখ ফিরিয়ে প্ল্যাটফর্মের লোকজন আর আলো দেখছেন। মা, আমি একটু বাথরুমে যাচ্ছি। যাও, কিন্তু বাইরে জল খেও না, ব্যাগে জলের বোতল আছে। গুগলের কানে আর সেসব কথা গেলই না। মাকে ডিঙিয়ে সিটের মাঝখান দিয়ে তাড়াতাড়ি সামনের দরজার দিকে এগিয়ে গেল। গুগল দরজা ঠেলে বাইরে এসে দেখল সামনে আর বাথরুমের দুপাশে বেশ ভিড় হয়েছে। বাঁ দিকে প্ল্যাটফর্মের দরজাটা সামান্য ফাঁক করা, ডান দিকেরটা বন্ধ। বেশিরভাগ বড়রাই সিগারেট খাচ্ছেন। গুগল দেখল বাঁ দিকের দরজাটার কাছেই অশোকদাও সিগারেট টানছে, বাঁ হাতে 11 আপের একটা বোতল। গুগলকে দেখেই অশোকদা কেমন যেন ব্যস্ত হয়ে উঠল। বলল, এ কি, তুমি এখানে এলে কেন? আমি তো তোমাকে ডাকিনি, হাসতেও বলিনি। গুগল ভিড়ের দিকে একবার দেখে গলা নামিয়ে বলল, অশোকদা, একটা ভীষণ খবর আছে, কিন্তু আপনি কোথা দিয়ে এখানে এলেন? ভিতর দিয়ে এলে তো দেখতেই পেতাম।
অশোকদা কেমন যেন সন্দেহের চোখে আশেপাশে সকলের মুখের দিকে একবার দেখে নিয়ে বলল, কি করে আবার এখানে আসবো? বাইরে প্ল্যাটফর্ম দিয়ে এসেছি, আর আমি তোমাকে দেখতে এসেছিলাম। গাড়ি দাঁড়িয়ে থাকতে থাকতেই নেমে যাব। তোমার আসা উচিত হয়নি গুগল। তাড়াতাড়ি ভেতরে মায়ের পাশে গিয়ে বসে পড়ো। আপনি আপনার কামরা থেকে কোথায় চলে গেছেন? কিন্তু এদিকে তো একটা... গুগলের কথা শেষ হবার আগেই হঠাৎ সমস্ত আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি লেগে গেল। গুগল বুঝতে পারল ওর হাত শক্ত করে ধরে ওকে ডান দিকে টেনে নিয়ে চলছে। ও প্রথমে ভাবলো অশোকদা, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ডান দিকের দরজাটা খুলে গেল আর গুগলকে কেউ ধাক্কা মেরে নিচে ফেলে দিল। গুগল ভয়ে শব্দ করে ওঠার আগেই নিচে থেকে কেউ ওকে লুফে নিয়েই ছুটতে আরম্ভ করলো। আর ওর নাকের কাছে ভয়ঙ্কর উগ্র গন্ধমাখা কাপড় চেপে ধরল। গুগল বুঝতে পারলো যে ওর নিঃশ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। ও নির্ঘাত মরে যাচ্ছে। ওর চোখের সামনে একবার অশোকদার আর তারপরে বাবা মায়ের মুখ ভেসে উঠল। আর কিছুই ভাবতে পারল না, সে মনেও করতে পারল না। আস্তে আস্তে ওর জ্ঞান লোপ পেল। এই হইচই গোলমালার অন্ধকারের মধ্যে অশোক বাঁ দিকের দরজাটা খুলে প্ল্যাটফর্মে লাফিয়ে পড়েছে। পড়েই পেছনে ছুটতে আরম্ভ করেছে। লোকজন সব কামরার মধ্যে ঢুকে পড়তে লাগলো। কামরার বাইরে করিডোরে আলো নিভলেও ভিতরে আলো জ্বলছে। সবাই বলা বলি করছে যে কারা যেন অন্ধকারে ধস্তাধস্তি করছিল। কেউ বলল যে ডান দিকের দরজা খুলে কারা যেন বাইরে লাফিয়েও পড়েছে। গুগলের মা সব শুনে উঠে দাঁড়ালেন। তখনই মাইকে পুরুষের উত্তেজিত গলা শোনা গেল, যাত্রীগণ, আপনারা যে যার কামরায় নিজের নিজের আসনে বসে পড়ুন। রাজধানী এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে একটা হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এসে গাড়ির দায়িত্ব নিলেই গাড়ি ছাড়বে, তার আগে কানপুর থেকে গাড়ি ছাড়বে না। আশা করি যাত্রীগণ রেল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন। ধন্যবাদ। গুগলের মা তবুও তার আসনে বসতে পারলেন না। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। একজন ভদ্রলোক ইংরেজিতে গুগলের মাকে বললেন, বাইরে বাথরুমে যেতে পারবেন না, ওখানে তো অন্ধকার। কিন্তু আমার ছেলে যে বাইরে রয়েছে, সে তো বাথরুমে গিয়েছিল, এখনো তো ফেরেনি। যে দু চারজন তখনও দরজার কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন বলল, আপনি আসুন, আমরা আপনার সঙ্গে দেখছি। কত বড় ছেলে? এই তো 10-11 বছর। গুগলের মায়ের সঙ্গে কয়েকজন বাইরে এলো। তখনই প্ল্যাটফর্মের দরজা দিয়ে বন্দুক হাতে দুজন পুলিশ ঢুকলো। একজন হিন্দিতে বলল, একে এখানে এত অন্ধকার কেন? একজন যাত্রী হিন্দিতেই জবাব দিল, গাড়ি এসে দাঁড়াবার কয়েক মিনিট পরেই এখানকার করিডোর আর বাথরুমে আলোটা নিভে যায়। নিশ্চয়ই তাহলে এখানে বিজলির লাইন কিছু গড়বড় হয়েছে। কিন্তু আপনারা এখানে কি করছেন? সবাইকে যার যার কামরায় নিজের জায়গায় তো বসতে বলাই হয়েছে। প্ল্যাটফর্মের আলোতেই সবাইকে কিছুটা দেখা যাচ্ছিল। একজন যাত্রী গুগলের মাকে দেখিয়ে বলল, এই ভদ্রমহিলার ছেলে বাথরুমে এসেছিল, তাকে তো পাওয়া যাচ্ছে না, তাই আমরা খুঁজতে এসেছি। বন্দুকধারী দুই পুলিশই যেন অবাক হলো। একজন জিজ্ঞাসা করলো, ছেলেটি কি এদিকে এসেছিল? গুগলের মায়ের তো ভয়ে আর উদ্বেগে কান্না এসে গিয়েছে। তিনি হিন্দিতেই বললেন, হ্যাঁ, আমার ছেলে এদিকেই বাথরুমে এসেছিল। অন্য একজন পুলিশ মুখোমুখি দুটো বাথরুমের দরজা খুলল। কেউ কেউ লাইটার জ্বালালো আর কেউ কেউ দেশলাই। পুলিশের সঙ্গে কয়েকজন যাত্রীও বাথরুমের ভেতরে উঁকি ঝুঁকি দিয়ে দেখল। গুগলের মাও দেখলেন, যদিও তিনি জানেন যে এরকম অবস্থায় গুগল কখনোই অন্ধকারে একলা বাথরুমে থাকতে পারে না। সবাই বলল, বাথরুম তো একেবারে ফাঁকা, কই কেউ তো নেই। কথা শেষ হতে না হতেই বাথরুম আর করিডোরে আলোটা জ্বলে উঠল। সবাই সবাইকে দেখতে পেল, কিন্তু কেউ কিছু বলবার আগেই পাশাপাশি দুটো চেয়ার কার বগের কন্ডাক্টর প্ল্যাটফর্মের দরজা দিয়ে ঢুকলো, তার সঙ্গে একজন রেল পুলিশের ইন্সপেক্টর। কন্ডাক্টর ডান দিকের খোলা দরজাটা দেখিয়ে হিন্দিতে বলল, দেখুন সাহেব,
এখানে দরজাটা খোলা রয়েছে। ইন্সপেক্টরের কোমরের বেল্টে রিভলভার। সে কোমরে হাত দিয়ে খোলা দরজাটা দেখে জিজ্ঞাসা করলো, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু অন্ধকারের মধ্যে ওদিক দিয়ে যে কেউ লাফিয়ে পড়েছে তা তুমি দেখলে কেমন করে? চোখে দেখবো কি করে সাহেব, আমি তখন প্যাসেঞ্জারদের বোতলের ওই ঠান্ডা পানি আর বরফ দিচ্ছিলাম, পয়সাও নিচ্ছিলাম। ওই দরজাটা খোলবার তো কথা নয়, কিন্তু যেই অন্ধকার হয়ে গেল মনে হলো কারা যেন ঠেলাঠেলি আর ধস্তাধস্তি করছে। দরজাটা হঠাৎ খুলে গেল আর মনে হলো নিচে পাথরের ওপর কেউ লাফিয়ে পড়ল। আমি ওই আওয়াজে টের পেয়েছি। ইন্সপেক্টরের বয়স বেশি নয়, কিন্তু মুখটা খুবই গম্ভীর। যাত্রীদের সকলের এবং বিশেষ করে গোগলের মায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনারা এখানে কি করছেন জানেন না? তার কথা শেষ হবার আগে একজন বন্দুকধারী গোগলের মাকে দেখিয়ে বলল, স্যার, এই মাইজির ছেলে বাথরুমে এসেছিল, এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর গোগলের মায়ের দিকে তাকিয়ে বললেন, তাই নাকি? এ তো খুবই আশ্চর্যের কথা। একটা খুনের সঙ্গে বাচ্চা ছেলে হারিয়ে যাওয়ার কি থাকতে পারে? ঠিক আছে, আপনি এদের একজনের সঙ্গে গোটা ট্রেনের সব বগিগুলো ঘুরে দেখুন, দেখুন যে আপনার ছেলেকে পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। সে একজন বন্দুকধারীকে বলল, তুমি ওর সঙ্গে গাড়ির শুরু থেকে শেষ সব দেখো, আমি সুপারকে খবর দিয়ে গাড়ি ছাড়তে বারণ করছি। ছেলেটা হয়তো কোনো কারণে ভয় পেয়ে অন্য কামরায় চলে গেছে, অথবা ট্রেনের বাইরে কোথাও ঘোরাঘুরি করছে। আপনার ছেলের নামটা জানতে পারি? ইন্সপেক্টর গোগলের মায়ের দিকে তাকিয়ে বললেন, বাঙালি স্টাফ দিয়ে মাইকে তার নাম ধরে ডেকে আপনার কাছে ফিরে আসতে বলবো। গোগলের মায়ের তখন বুক ঠেলে কান্না আসা জোগাড়, তবুও তিনি বললেন, আমার ছেলের নাম গোগল, শুধু এই নামটা শুনতে পেলেই সে যেখানেই থাক চলে আসবে। ইন্সপেক্টর পকেট থেকে একটা নোটবুক বের করে নামটা টুকে নিয়ে প্ল্যাটফর্মে নেমে গেল। গোগলের মা বন্দুকধারীর সঙ্গে প্রথমে এগিয়ে চললেন করিডোর দিয়ে সামনের দিকে, কিন্তু তিনি ভালোই জানেন যে গোগল এভাবে মায়ের কাছ থেকে তো সরে থাকবার ছেলে নয়, অথচ কি ঘটতে পারে তিনি কিছুই বুঝতে পারছেন না। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল অশোক ঠাকুরের কথা। তার সঙ্গে কি গোগলের কোনো যোগাযোগ ঘটেছে? কিন্তু গোগল তো নিজেই বলেছিল যে অশোক ঠাকুরের দেখা ও পায়নি। মাঝখান থেকে বন্দুকধারীর সঙ্গে গোটা রাজধানী এক্সপ্রেসের মাথা থেকে লেজা অবধি ঘুরে মাকে ঢুকতে হলো ফার্স্ট ক্লাসের এক 4 বার্থের কামরায়। বোঝা গেল যে সেখানে তখন কানপুর রেল আর বাইরের পুলিশের কর্তা ব্যক্তি এবং রেলের অফিসাররা রীতিমতো কনফারেন্স বসিয়ে দিয়েছেন। গোগলের মাকে তারা নানা রকম প্রশ্ন করলেন, যেমন তিনি কিছু অনুমান করতে পারছেন কিনা, তার ছেলে কোথায় থাকতে পারে, এইসব অর্থহীন প্রশ্ন। মা যদি তা জানবেনই তাহলে তো আগেই বলে দেবেন। অবশ্য একটা প্রশ্নের জবাব এড়িয়ে যেতেই হলো, তাদের পরিচিত আর কেউ এই ট্রেনে যাচ্ছেন কিনা যার সঙ্গে গোগল থাকতে পারে। মায়ের সঙ্গে সঙ্গে অশোক ঠাকুরের কথা মনে পড়লেও তিনি বলতে পারলেন না। তারপর গোগলের বাবার নাম, দিল্লি আর কলকাতার ঠিকানা, গোগলের চেহারার বর্ণনা ইত্যাদি লিখে নিয়ে মাকে তার জায়গায় গিয়ে বসতে বলা হলো। মা তখন চোখের জলে সবই ঝাপসা দেখছেন আর গোগলকে নিয়ে আকাশ পাতাল ভাবছেন। আসনে বসতে গিয়ে দেখলেন গোগলকে যে চাদরটা তিনি দিয়েছিলেন সেটা সিটের নিচে পড়ে আছে। মা সেটা তুলে পায়ের কাছে ব্যাগে রাখতে গিয়েই একটু চাপ দিতে শক্ত মতো কিছু একটা ঠেকলো। তিনি অবাক হয়ে মাথা নিচু করে তোয়ালির নিচে দেখলেন একটা লাল চৌকো টর্চ লাইট। আশ্চর্য, এটা এলো কোথা থেকে? তিনি হাত দিয়ে টর্চ লাইটটা ছুঁয়ে দেখলেন, কিন্তু তুলে নিলেন না। তুলে নিলেই তো তার আশেপাশে সবাই দেখতে পাবে। এমনিতেই সবাই তার দিকে করুণ চোখে তাকিয়ে আছেই। কারোরই জানতে বাকি নেই যে তার ছেলেকে রাজধানী এক্সপ্রেসে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া মা ভাবলেন এই লম্বা সিগারেটের বাক্সের মতো লাল টর্চ লাইট নিশ্চয়ই গোগল কোথাও থেকে এনে ঢুকিয়েছে। দিল্লি থেকে যে এটা ব্যাগে ঢোকানো হয়নি সেটা মায়ের জানা আছে, কিন্তু কোথা থেকে এই টর্চ জোগাড় হয়েছে
এ কথা কি পুলিশকে জানানো উচিত? মায়ের মন বলল যে না থাক, গুগল যখন কিছু বলে যায়নি, যেখানকার জিনিস সেখানেই থাক। মা তোয়ালে আর চাদর দিয়ে টর্চটা আগের মতোই আবার ঢাকা দিয়ে রাখলেন। এখন কামরার সব আলোগুলোই আবার জ্বলছে, কোনো কামরায় এখন আর অন্ধকার নেই। অশোক যে মুহূর্তে দেখল করিডোর আর বাথরুম অন্ধকার হয়ে গেল, সে হাত বাড়িয়ে গুগলকে ধরতে গেল, কিন্তু গুগলের ছোট হাতের বদলে বড় মানুষের গায়ে হাত পড়ল। কিছু বুঝে ওঠার আগেই সে দেখল উল্টো দিকের দরজাটা খুলে গেছে। তখন অন্ধকারের মধ্যে একটা উড়োহুড়ি ধস্তাধস্তি। অনেকেই ডাকাত পড়ার কথা ভাবছিল, আর যে যার পকেট, হাতের ঘড়ি এসব সামলে কামরার দিকে ঠেলে ঢোকবার চেষ্টা করছিল। তার মধ্যেই অশোক লক্ষ্য করলো উল্টো দিকের খোলা দরজার উপরে একটা মানুষ, তার হাতে ছোট্ট একটা মূর্তি হাত পা ছুঁড়ছে। গুগল ভাববার মুহূর্তেই ছোট্ট মূর্তিটাকে ঠেলে বাইরে ছুঁড়ে দেওয়া হলো। অশোক ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে উল্টো দিকের দরজার কাছে গেল বটে, কিন্তু অন্ধকারে দরজার সামনে লোকটা ভিড়ের মধ্যে চোখের পলকে হারিয়ে গিয়েছে। অশোক বাইরে মুখ বাড়িয়ে দেখল রেল লাইনের ওপর দিয়ে গায়ে চাদর চড়ানো ট্রাউজার পরা একটি মূর্তি ছুটে চলেছে, আর তার ঘাড় এবং মাথার ওপর দিয়ে যেন দুটো হাত পা ছিটকে ঠেলে উঠছে। অশোক মুহূর্তেই বুঝে নিয়েছে যে গুগলকে নামিয়ে নিয়ে যাওয়া হলো। তবুও সে একবার গুগলদের চেয়ারখানের দরজা খুলে দেখে নিল। গুগলের মা একলা বসে আছেন এবং এদিকেই তাকিয়ে আছেন। অশোক আর 1 সেকেন্ড অপেক্ষা না করে প্ল্যাটফর্মে লাফিয়ে পড়ল। পেছন দিকে ছুটে গিয়ে প্রথম ফার্স্ট ক্লাসের বগিতে উঠে সি কামরার খোলা দরজার সামনে এসে দাঁড়ালো। সেই ডাক মাথা দোহারা চেহারার লোকটি নেই, বাকি সেই রোগা লম্বা সাদা লুঙ্গি আর পাঞ্জাবি পরা লোকটা তখনও বই পড়ছে। অশোক ভিতরে ঢুকে বলল, ওটিক, আর বই পড়তে হবে না, এখানেই আমাদের নামতে হবে। তোর কামরা সে টেকোটা কোথায় গেল রে? যাকে এতক্ষণ দক্ষিণ ভারতীয় বলে জানা গিয়েছিল সে উঠে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় বলল, বিক্রমের কথা বলছিস? সে তো গাড়ি থামতে না থামতেই ব্যাগ হাতে বেরিয়ে গেল রে। কিন্তু এই কানপুরে নামলি যে, হঠাৎ কি হলো? আমি পরিষ্কার দেখেছি গুগলকে গাড়ি থেকে নামিয়ে নিয়েছে। আমার সন্দেহ, আমাকে খুঁজতে গিয়ে থার্ড বগের ফার্স্ট ক্লাসে গুগলের চোখের সামনে কিছু একটা ঘটনা ঘটেছিল। যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই গুগলকে লোপাট করেছে। ফটিকের আসল নাম অয়স্কান্ত রায়, অশোকের ছেলেবেলার বন্ধু। হিল হিলে শক্ত স্টিলের মতো শরীর, ভালো জুডো শিখেছে সে। চার্টার্ড অ্যাকাউন্ট হিসেবে কলকাতায় নিজের অফিস করেছে। আজকাল অশোকের যে কোনো কাজেই ফটিক সঙ্গে থাকে। দিল্লিতে কয়েক কোটি টাকার একটা জালিয়াতি আর তার সঙ্গে জড়িত একটা খুনের রহস্য উদ্ধারের কাজে অশোকের সঙ্গে ফটিকও এসেছিল। টাকা জালিয়াতি ধরা পড়েছে, তবে খুনটার সূত্র ধরেই ওকে আর ফটিককে ছদ্মবেশে কলকাতায় ফিরতে হচ্ছে। ফেরবার জন্য দুজনকে দু জায়গায় আলাদা বগিতে বাট নেওয়া হয়েছিল, অবশ্যই নাম পাল্টাতেও হয়েছিল। এই ফেরার পথে গুগলকে দেখে চিনতে পেরে অশোক তার সঙ্গে আলাপ না করে পারেনি। একবার মনে হচ্ছে যে গুগলের সঙ্গে ট্রেনে আলাপটা মনে হয় না করলেই হতো। এখন মনে হচ্ছে কাজটা ঠিকই হয়েছে, কেবল গোলমাল হয়ে গিয়েছে অশোকের কামরা বদলানো। আসলে অশোক তো গুগলকে বাজে কথা বলেনি, তার এই কামরাতেই থাকার কথা ছিল। সে জানতো যে মিস্টার এ কে কার্লা নামে এক ভদ্রলোক ওই 2 বার্থের একজন যাত্রী। কিন্তু গুগল চলে যাবার পরেই ফটিক তার হাত ব্যাগ নিয়ে অশোকের কামরায় ঢুকে ফিসফিস করে বলল, অশোক, তুই শিগগির এই কম্পার্টমেন্ট থেকে ভেঙে পড়। মিস্টার এ কে কার্লা মানে ওই হাউস খাসের সেই বিক্রম সিং, দিল্লির কেসে যাকে আমরা সব জেনে শুনেও কিছুতেই জড়াতে পারিনি। বিক্রম সিং এ কে কার্লা নামে তোর পিছু নিয়েছে। তুই যতই ফ্রেঞ্চ কাট লাগাস, বিক্রম কিন্তু ঠিক তোকে চিনে ফেলবে। বিক্রম জানে যে তুই এই গাড়িতেই যাচ্ছিস, বোধহয় বিশেষ এই কামরার খবরটাও জানে। যাকে তুই আমার জায়গায় চলে যা, আমি তোর জায়গায় থাকছি। বিক্রম তোকে চিনলেও চিনতে পারে, তবে আমাকে পারবে না, কারণ সে আমাকে দিল্লিতে সামনাসামনি একবারও দেখেনি। তাছাড়া তুই আর আমি দুজনেই সাউথ ইন্ডিয়ান নাম নিয়েছি, বিক্রম আমাকে ধরতে পারবে না। ফটিকের কথাগুলো অশোকের বেশ মনে ধরেছিল। সে আর দেরি না করে নিজের সুটকেসটা নিয়ে ফটিকের জন্য নির্দিষ্ট কামরা আসনে চলে গিয়েছিল। কিন্তু কানপুরে গাড়ি দাঁড়াতেই গুগলকে একবার দেখা দেবার জন্য তার মনটা খুব ছটফট করছিল।
তাই সে প্ল্যাটফর্মে নেমে গোগলের চেয়ার কার কামরার বাইরের করিডোর থেকে দরজা খুলে উঁকি দিয়েছিল। গোগলও দেখেই ছুটে এসেছিল। অশোকের ভয় ছিল যে তার সঙ্গে গোগলকে দেখলে বিক্রম সিং এর আর কোনো সন্দেহ থাকবে না যে সেই অশোক ঠাকুর। তাই সে তাড়াতাড়ি গোগলের উত্তেজনা লক্ষ্য করেনি বা কোনো কথাও শুনতে চায়নি। তাড়াতাড়ি কামরার মধ্যে মায়ের কাছে ফিরে যেতে বলেছিল। ইচ্ছে থাকলেও গোগলকে বলা সম্ভব ছিল না ও যেন বিক্রম সিং সম্পর্কে সাবধান থাকে, আর কোনো ঘটনা যদি দেখেও থাকে তবে যেন কারোর কাছে একদম মুখ না খোলে। তার মধ্যেই হঠাৎ অন্ধকার, আর যা ঘটবার তা ঘটে গেল। অশোক যতটা সম্ভব সংক্ষেপে ফটিককে বুঝিয়ে বলতে বলতেই মাইকে ঘোষণা শোনা গেল। রাজধানী এক্সপ্রেসে হত্যাকাণ্ড, পুলিশের আগমন, যে যার কামরায় এবং আসনে যেন বসে, ইত্যাদি। অশোক মাইকে সব কথা শেষ হবার আগেই বলে উঠল, ফটিক, আমি বোধহয় খুব ভুল ভাবিনি। জানি না যে গোগলের চোখের সামনেই এই খুনের ঘটনাটা ঘটেছে কিনা, কিন্তু আমাদের আর এক সেকেন্ডও অপেক্ষা করা যাবে না। এখানেই আমাদের নামতে হবে। নামতে তো কোনো অসুবিধে নেই, আমারও তো একটা অ্যাটাচি সাইজের চেয়ে একটু বড় মাত্র সুটকেস, কিন্তু কানপুরে নেমে যাবিটা কোথায়? মানে গোগলকে যারা নামিয়ে নিয়েছে তারা যে আবার অন্য দিক দিয়ে রাজধানী এক্সপ্রেসে উঠবে না, তা জানলি কেমন করে? অসম্ভব, ওরা গোগলকে ট্রেনে রাখা নিরাপদ মনে করেনি বলেই ওই রকম রিস্ক নিয়ে নামিয়েছে। সেরকম ঘটনা হলে ট্রেনের মধ্যেই গোগলকে চোখে চোখে রাখতো। কিন্তু এখন আর অন্য কিচ্ছু ভাবার সময় নেই। একে কারলা ওরফে ওই বিক্রম সিং এসে পড়লে সব গোলমাল হয়ে যাবে। তাড়াতাড়ি চল। ফটিক সিটের নিচ থেকে এক টানে নিজের ছোট্ট সুটকেসটা টেনে নিয়ে বলল, চল, কিন্তু দেখিস আমাদের না আবার পুলিশ কানপুর স্টেশনে আটকে দেয়। পুলিশ আসবার আগেই আমরা রিফ্রেশমেন্ট রুমে গিয়ে কিছু খাবার অর্ডার দিয়ে বসবো। একদম তাড়াহুড়ো করিস নে, ধীরে সুস্থে হেঁটে হেঁটে চল, আর চারিদিকে কান পেতে রাখ। অশোক আর ফটিক দুজনেই প্ল্যাটফর্মে নেমে এলো। প্ল্যাটফর্মের চেহারা দেখেই বোঝা গেল যে খবরটা সেই মাত্র রটেছে, আর সবাই গাড়ির মধ্যে খুনের কথা নিয়েই আলোচনা করছে। পুলিশ রাজধানী এক্সপ্রেস ঘিরে ধরবার আগেই অশোক আর ফটিক সোজা 1 নম্বর প্ল্যাটফর্মে রিফ্রেশমেন্ট রুমে গিয়ে ঢুকে পড়ল। বইয়ের স্টলের পাশে পাশাপাশি দুটো খাবার হল, একটা ভেজিটেরিয়ান আর একটা নন ভেজিটেরিয়ান। ওরা নন ভেজিটেরিয়ান রুমে ঢুকলো। অধিকাংশ টেবিলই ফাঁকা। 2-4টিতে যারা বসে আছে বা খাচ্ছে তাদের তেমন কোনো তাড়া নেই। বোঝাই যাচ্ছে যে তারাও মাইকের ঘোষণায় শোনা রাজধানী এক্সপ্রেসের খুনের বিষয় নিয়েই নিজেদের মধ্যে কথা বলছে। কাউন্টারের টেবিলে কোনো লোক নেই। বেয়ারারা অধিকাংশই বাইরে গিয়ে হাঁ করে রাজধানী এক্সপ্রেসের ঘটনা শুনে কারো কিছু করার থাকুক বা না থাকুক সবাই ওই নিয়েই ব্যস্ত হয়ে আছে। অশোক রিফ্রেশমেন্ট রুমের চারিদিকে একবার তীক্ষ্ণ চোখে দেখে নিল। তারপর ফটিকের সঙ্গে চোখাচোখি করে উল্টো দিকের দরজা দেখিয়ে নিচু স্বরে বলল, বসবার দরকার নেই, বেরিয়ে পড়া যাক। আস্তে আস্তে চল, কেমন? দুজনে পাশাপাশি টেবিলের মাঝখান দিয়ে উল্টো দিকের পাশাপাশি কয়েকটা দরজার দিকে এগিয়ে গেল। একটা দরজা ঠেলে বেরিয়ে এলো চওড়া বারান্দায়। রিফ্রেশমেন্ট ছাড়াও চওড়া লম্বা বারান্দার একধারে পাশাপাশি কয়েকটা অফিস ঘর। অশোক ডাইনে বাঁয়ে দেখে এগিয়ে চলতে লাগলো। ফটিকও অনুসরণ করলো। রেলের সাধারণ কর্মচারী 2-1জন ঝাড়ুদার ছাড়া কেউ ওদের সামনে পড়ল না, কেউ ওদের বিশেষ লক্ষ্য করল না। দুজনে সোজা বুকিং অফিসের চত্বরের ওপর দিয়ে বেরিয়ে এলো একেবারে স্টেশনের বাইরে। রাত প্রায় 11টা বাজলেও কানপুর স্টেশন চত্বরে সাইকেল রিক্সা, টাঙা আর ট্যাক্সির ভিড় কিন্তু কিছু কম নেই। কিন্তু যাত্রীদের হইচই বা ছুটোছুটি আর ব্যস্ততা নেই। অশোক আর ফটিকের আশপাশ দিয়ে লোক চলাচল করছে, আর কান পাতলেই শোনা যাচ্ছে সকলেই সেই রাজধানী এক্সপ্রেসের খুনের বিষয়েই কথা বলছে। অশোক আর ফটিককে লক্ষ্য করে 2-1টা সাইকেল রিক্সা আর টাঙাওয়ালা 2-1বার আওয়াজ দিল। অশোক নিচু স্বরে বলল, ওরা গুগলকে নিয়ে উল্টো দিকে নেমে কোন দিকে যেতে পারে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। তোর কি মনে হয় ওরা রেল লাইন পেরিয়ে উল্টো দিকে কোথাও গা ঢাকা দিয়েছে? অশোক স্টেশনের সামনে রাস্তার দিকে হাঁটতে হাঁটতে বলল, গুগলকে নিয়ে ওরা গা ঢাকা দিয়েছে ঠিক,
কিন্তু বসে থাকবে বলে তো আমার মনে হয় না। অবশ্য লাইন ক্রস করে ওপারে গেলে রাস্তা কোন দিকে কোথায় গেছে কিছুই তো জানি না। তাছাড়া গুগলকে নিয়ে যে লোকটা যাচ্ছিল সে সোজা ইঞ্জিনের দিকে যাচ্ছিল, তার মানে সামনের দিকে। কোথায় লাইন ক্রস করতে গেলে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সামনে পড়ার ভয়ও আছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স কথায় কথায় তো আবার গুলি চালিয়ে দেয়। অশোক আর ফটিক দুজনেই স্টেশন চত্বর ছাড়িয়ে রাস্তার ধারে এসে দাঁড়ালো। স্টেশনের কাছে শহর এখন বেশ সরগরম। ফটিক বলল, কিন্তু এই অচেনা জায়গায় অন্ধকারে কোথায় হাতড়ে বেড়াবি? অশোকের মনে গুগলের জন্য যথেষ্ট উদ্বেগ থাকলেও একটু হেসে বলল, মিস্টার অয়ুষ্কান্ত রয়, দিল্লিও কিন্তু আমাদের খুব একটা চেনা জায়গা ছিল না। তবুও তো অন্ধকারে হাতড়েই কিছু তো বের করা গিয়েছিল, তাই না? তা যা বলেছিস ভাই। এমনকি রাত্রের অন্ধকারে পতৌদি হাউসের সামনে দুটো লোককে চিনতে তোর কোনো ভুলও তো হয়নি। দুটোকেই তো বাঘের মতো ঘাড়ে তুলে ছুটে গাড়ির মধ্যে ঢুকেছিস। আরে ওসব কথা এখন বাদ দে, এখন গুগলের কথা ভাব। বলতে বলতেই ওর ভুরু কুঁচকে উঠল। অবাক হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, রাজধানী এক্সপ্রেসের তো 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবার কথা, কিন্তু 3 নম্বরে দাঁড়িয়েছে কেন? ভাববার মতো কথা বটে, তবে আমার মনে হয় এই ব্যাপারটার মধ্যে খুনিদের বা গুগলকে যারা লুট করেছে তাদের হাত নেই। তাহলে ধরে নিতে হয় যে চক্রান্তটা একটা বিরাট, এমনকি রেলও এর সঙ্গে জড়িত। অবশ্য কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। তোর কি মনে হয় যে 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়ালে গুগলকে ওভাবে নামিয়ে নিয়ে যাওয়া বেশ শক্ত ছিল? 2 নম্বর প্ল্যাটফর্মের লোকেরা তো ঘটনাটা নিশ্চয়ই দেখতেই পেত, অথচ 3 নম্বরের ওপারে 4 নম্বরে কয়েকটা খাপ ছাড়া ওয়াগন দাঁড়িয়েছিল, লোকজনও বিশেষ ছিল না। তোর কথা আমি খুব একটা উড়িয়ে দিচ্ছি না রে ফটিক, কিন্তু রাজধানী এক্সপ্রেসের একদল ষড়যন্ত্রকারী নিজেদের ইচ্ছে মতো প্ল্যাটফর্মে গাড়ি দাঁড় করাচ্ছে, সেটা তো একটা বিরাট ব্যাপার। সেটা নিয়েও তো হইচই পড়ে যাওয়ার কথা। কই স্টেশনে তো সেরকম কিছু শোনা যাচ্ছে না। জাগে, এখানে দাঁড়িয়ে এসব কথা ভেবে এখন লাভ নেই। ফটিক কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে স্টেশন থেকে মাইকে স্পষ্ট বাংলায় পুরুষের গলা শোনা গেল, গুগল, তুমি যেখানেই থাকো, যে কোনো কামরায় বা বাইরের প্ল্যাটফর্মে, তাড়াতাড়ি তোমার মায়ের কাছে চলে এসো। লোকগুলোর মাথা খারাপ হয়ে গেছে বুঝলি। গুগল কোথায় পাচার হয়ে গেছে তার ঠিক নেই, আর এখনো মাইকে বাংলায় গুগলকে ডাকা হচ্ছে। অশোক কিন্তু ওসব শুনছিলই না। সে ডান দিকে মুখ ঘুরিয়ে বলল, রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনের দিকটা এদিকে। গুগলকে নিয়ে লোকটা লাইনের ওপর দিয়ে এদিকেই তো ছুটেছিল। আমাদের একবার দেখতে হবে বুঝলি, লোকটা গুগলকে নিয়ে সামনে এগিয়ে গিয়ে বা বাঁদিকে কোথাও ফাঁক পেয়ে বা ইয়ার্ডের পাঁচিল ডিঙিয়ে শহরের এই দিকে বেরিয়ে এসেছে কিনা। হ্যাঁ, যদি উল্টো দিকের লাইন ক্রস না করে থাকে তবে শহরের এই দিকে আসাই সম্ভব। অশোক সুটকেস হাতে ডান দিকে চলতে চলতে বলল, রাস্তাটা খুব একটা ছোটোখাটো নয়, কিন্তু অচেনা শহরের কোন রাস্তা কোন দিকে যে গেছে কিছুই তো বুঝতে পারছি না। ফটিক অশোকের পাশে পাশে চলতে চলতে বলল, আমি তো দেখছি 3টে রাস্তা 3 দিকে গেছে, আর 3টে রাস্তাই বড়। শুধু একটা কথাই আমার জানা আছে, ন্যাশনাল হাইওয়ে 2 মানে জিটি রোড কানপুর থেকে দক্ষিণে টার্ন নিয়ে পশ্চিমে আগ্রার দিকে চলে গেছে। দিল্লি বলতে তো আমরাও পশ্চিম দিক থেকেই আসছি। হ্যাঁ, কিন্তু দিল্লি টু কানপুর রেল লাইনের সঙ্গে জিটি রোডের যোগাযোগ পায় আগ্রা। দিল্লি আগ্রা জিটি রোড যাই হোক গে, আমরা পশ্চিমের দিক থেকে এলে হিসেব মতো এখন পূব দিকে হাঁটছি, তাই না? রেল লাইন তো দেখতে পাচ্ছি না, তো রেল লাইনের সীমানার পাঁচিলটা তো। অশোক, ফটিক চুপি চুপি কিন্তু উত্তেজিত গলায় ডেকে উঠল, আর অশোকের বাঁ হাতটা চেপে ধরে বলল, রাস্তার বাঁ দিকের ওই সাইকেল রিক্সাটা দেখ।
কে যাচ্ছে চিনতে পারছিস? অশোক রাস্তার বাঁ দিকে তাকালো। দোকানপাট আর রাস্তার আলোয় চলন্ত রিকশার ওপর টাক মাথা লোকটাকে দেখেই নিচু স্বরে বলল, বিক্রম সিং না? হ্যাঁ, ওই ট্রেনে নাম ফাড়ানো সেই একে কারলা। এ হঠাৎ রাজধানী এক্সপ্রেস ছেড়ে কানপুরের রাস্তায় রিকশায় কোথায় চলেছে? অশোক মুহূর্তের মধ্যেই যা করবার তা স্থির করে ফেলল। প্রায় দমবন্ধ চুপি চুপি গলায় বলল, যেখানেই চলুক বিক্রম সিংকে তো ছাড়লে চলবে না, ওর পেছন নিতেই হবে। ফটিক অবাক আর কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করল, ট্রেনে খুন বা গোগলকে নামিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে বিক্রম সিং এর কি কোনো যোগাযোগ থাকতে পারে? আমার তো ধারণা ছিল যে ও তোর পিছু নিয়েছে। তোর কি মনে হচ্ছে বিক্রম সিং আমার পিছু নিয়ে রাজধানী এক্সপ্রেস ছেড়ে কানপুরের রাস্তায় রিকশায় চলেছে? আমরা দুজনেই ওটা ভুল বুঝেছি ফটিক। মনে রাখিস যে কানপুরে গাড়ি দাঁড়াবার আগেই ও কামরা থেকে বেরিয়ে পড়েছিল। এতক্ষণ যে কোথায় ছিল সেটা কিছুই জানি না। ট্রেনের খুন আর গোগলকে লোপাট করার সঙ্গে বিক্রমের কোনো সম্পর্ক আছে কিনা সেটা তো আর বুঝতে পারছি না। তবে এটাই আমাদের বোধহয় অন্ধকারে হাতড়ে বেড়াবার ফল। মানে? ফটিক, বিক্রম সিং সহজ লোক নয়, আর এখন সে রাজধানী এক্সপ্রেস ছেড়ে কানপুরের রাস্তায় সাইকেল রিকশায়, কোনো দিকে নজর নেই, একেবারে সামনের দিকে তাকিয়ে চলেছে। অন্ধকারের এই ফলটাকে কোনোভাবেই ছাড়া যাবে না। তবে বিক্রমের রিকশা বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটা রিকশা ধর। শহরের অন্য দুটো রাস্তার তুলনায় এই রাস্তাটা কম চওড়া, দোকানপাটও খুব বেশি নেই, আলো কম। ফটিক উল্টো দিকে চলন্ত একটা খালি রিকশা ডাকবার জন্য হাত তুলতেই একটা মোটরের হর্ন বেজে উঠল। তখন অশোক বলে উঠল, ডাকিস নে ফটিক, বিক্রমের রিকশাটা দাঁড়িয়ে পড়েছে, ডান দিকে সরে আয়। দুজনেই রাস্তার ডান দিকে একটা গাছ আর রাস্তার আলো আধারিতে সরে দাঁড়ালো। দেখা গেল প্রায় 100 হাত দূরে ডান দিকেই একটা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে। হর্ন বাজানো হয়েছে সেই অ্যাম্বাসেডর থেকেই। স্পষ্টই বোঝা গেল যে বিক্রমকে ডাকবার জন্যই হর্নটা বাজানো হয়েছে। হর্ন শুনেই বিক্রম রিকশাওয়ালাকে কিছু বলল, আর রিকশাও তার গতি কমিয়ে দিল। ডান দিকে ঘুরে অ্যাম্বাসেডর গাড়ির সামনে গিয়ে রিকশাটা দাঁড়ালো। বিক্রম সিং অ্যাটাচি হাতে লাফিয়ে নেমে মোটরের দরজায় মুখ বাড়িয়ে ভেতরে উঁকি দিয়ে কিছু একটা দেখল। অশোক আশেপাশে একবার দেখে নিল যে কেউ ওদের লক্ষ্য করছে কিনা, তবে সেরকম কারোকে দেখা গেল না। ও ফটিককে বলল, গাড়ির মধ্যে কেউ আছে কিনা দেখা যাচ্ছে না, তবে আছে তো নিশ্চয়ই। মনে হচ্ছে একটা প্ল্যান মাফিক কাজ করছে বিক্রমের দল, নইলে আগে থেকেই মোটর গাড়ির ব্যবস্থা তো থাকবে না, কেউ অপেক্ষাও করবে না। হর্ন যখন বেজেছে তখন গাড়ির ভেতরে তো আছেই কেউ। আরে বাবা, আমি ড্রাইভারের কথা বলছি না। ড্রাইভারের সিটে যে একজন বসে আছে সেটা তো এখান থেকেই আবছা দেখা যাচ্ছে। আমি বলছি পেছনের সিটের কথা। কিন্তু ফটিক, বিক্রম সিং রিকশার ভাড়া মেটাচ্ছে, তার মানে মোটরে চেপে চোখের সামনে দিয়ে চলে যাবে, আর আমরা কিছুই করতে পারবো না। আরে পারবো না কেন? তুই পকেট থেকে যন্ত্রটা বের কর, গাড়ি স্টার্ট করতে গেলেই টায়ারে গুলি করব, আমি তার মধ্যেই বিক্রম সিংকে পেড়ে ফেলে দেব। তোর কি ধারণা বিক্রম সিংদের কাছে যন্ত্র নেই? আমি যখন টায়ারে গুলি করব, ওদের গুলি তখন তোর আর আমার বুক আর মাথা লক্ষ্য করে ছুটে আসতে পারে। অশোকের কথা শেষ হবার আগেই স্টেশনের দিক থেকে একটা ক্রিম কালারের ভক্সওয়াগন হেডলাইট জেলে সাঁ করে ছুটে এসে অদ্ভুত শব্দ করে বিক্রম সিং এর সামনে দাঁড়িয়ে পড়ল। অশোক চমকে ফটিকের হাত ধরে কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু মুহূর্তেই বুঝতে পারল যে ভক্সওয়াগনের ড্রাইভার ওদের দুজনকে দেখতে পায়নি, বরং বিক্রম সিং চমকে এক লাফে অ্যাম্বাসেডারের অন্য পাশে সরে গিয়ে পকেটে হাত ঢোকালো।
তখনই ভক্সওয়াগনের হেডলাইটটা অফ হয়ে গেল। সামান্য আলোয় অ্যাম্বাসাডারের আশেপাশে যা দেখা যাচ্ছিল তাও যেন অন্ধকারে গেল ডুবে। অশোক, ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না রে। বিক্রম সিং এর রিক্সাওয়ালাটা তো এদিকেই চলে আসছে, ধরবো নাকি বেটাকে? তোর কি মাথা খারাপ হচ্ছে নাকি? রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়েছে, ও এখন চলে যাচ্ছে। আমাদের এখন বিক্রম সিং এর দিকে লক্ষ্য রাখা উচিত। ভক্সওয়াগনটার নাম্বার কত দেখেছিস? দেখেছি, DLV 3335। দিল্লির গাড়ি মনে হচ্ছে না? বিক্রম সিং এর ব্যাপার হলে তো কিছুই বলা যায় না, যে কোনো নকল নাম্বারের প্লেট লাগিয়ে দিতে পারে। তা ঠিক, কিন্তু ব্যাপারটা কি ঘটছে কিছুই তো বোঝা যাচ্ছে না। দুটো গাড়ি দুদিকে মুখ করে দাঁড়িয়ে করছেটা কি? আরে বাবা, ব্যস্ত হোস না, দেখ শুধু। অশোকের কথা শেষ হতে না হতেই অ্যাম্বাসেডারের ভিতরে আলোটা জ্বলে উঠল। তার মানে সামনের দরজাটা খোলা হয়েছে। সেই আলোতেই দেখা গেল অ্যাম্বাসেডারের পিছনের সিটে অস্পষ্ট একটা মানুষের মূর্তি। মুহূর্তেই শব্দ করে সামনের দরজাটা বন্ধ হয়ে গেল, আলো নিভে গেল। ভক্সওয়াগনের ডান দিকের পিছনের দরজাটা খুলে গেল। অশোক তীক্ষ্ণ চোখে লক্ষ্য করলো যে কেউ নামছে কিনা, কিন্তু না, নামার বদলে অ্যাম্বাসেডারের পিছনের দরজা খুলে গেল আর খুব তাড়াতাড়ি একজন যেন দুহাতে কোনো বোঝা নিয়ে নেমে ভক্সওয়াগনের পিছনের খোলা দরজা দিয়ে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল, দিয়ে তাড়াতাড়ি ভক্সওয়াগনের পিছন ঘুরে সামনের দিকে এগিয়ে গেল। বাঁদিকের পিছনের দরজা খুলে অ্যাটাচি নিয়ে ঢুকে পড়ল। ফটিক বলল, বিক্রম সিং তো ভক্সওয়াগনে উঠল রে। দেখেছি, রেডি হ ফটিক। ফটিক অবাক হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ভক্সওয়াগনের ইঞ্জিন গর্জে উঠল। কয়েক ফুট ব্যাক করে পিছনে এলো আর তারপরে রাস্তার উপর উঠে জোর স্পিড নিয়ে ডাইনে বেঁকে ঘুরে গেল। অশোকও দৌড় দিল, ডাকলো, ফটিক, শিগগির আয়। আপনারা শুনছিলেন লেখক সমরেশ বসুর লেখা রাজধানী এক্সপ্রেসে হত্যা রহস্যের দ্বিতীয় পর্ব। এই পর্বের তৃতীয় বা অন্তিম পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ফিউচার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও নিশ্চয়ই ক্লিক করবেন। আজকে তবে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে। নমস্কার।